ভারতে একটা বিল কিভাবে আইনে পরিণত হয় এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর পরীক্ষার প্রস্তুতির জন্য তো এটা জানাটা ভীষণ জরুরি। চলুন আজ এই পুরো জার্নিটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে জানব বিল জিনিসটা ঠিক কী, তারপর দেখব সরকারি আর বেসরকারি বিলের মধ্যে পার্থক্য, এরপর আমরা অর্থ বিল আর সাধারণ বিলের খুঁটিনাটি বুঝব, সংসদে বিলের পুরো যাত্রাটা ফলো করব, আর শেষে দেখব রাষ্ট্রপতির ভূমিকাটা ঠিক কোথায়। তো যে কোনো আইন তৈরির এই যে লম্বা জার্নিটা, এর একদম শুরুটা কোথায়? এর শুরুটা হয় একটা বিল দিয়ে। কিন্তু এই বিল জিনিসটা আসলে কি? চলুন সেটাই আগে জেনে নিই। খুব সহজ করে বললে বিল হচ্ছে একটা নতুন আইনের ড্রাফট বা খসড়া। মানে এটা যতক্ষণ না পুরো প্রসেসটা পার করে রাষ্ট্রপতির সই পাচ্ছে ততক্ষণ কিন্তু এটা জাস্ট একটা প্রস্তাব, আইন নয়। আচ্ছা, এই বিলগুলো সংসদে কারা আনতে পারে? যে কেউ? এখানেই আসছে আসল মজাটা, কারণ কে বিলটা আনছে তার ওপর কিন্তু বিলটার ভবিষ্যৎ মানে পাস হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করে। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। সরকারি বিল আনেন একজন মন্ত্রী, আর এটা সরকারের পলিসি, তাই এটা যদি লোকসভায় পাশ না হয়, ভাবুন একবার, সরকারের পতন পর্যন্ত হতে পারে। অন্যদিকে প্রাইভেট মেম্বার্স বিল, মানে যেটা কোনো সাধারণ সাংসদ আনেন, সেটা রিজেক্ট হলে সরকারের কিচ্ছু যায় আসে না। ওকে, আমরা তো দেখলাম বিল কারা আনে, কিন্তু বিলের ভেতরে কি আছে, মানে তার বিষয়বস্তুটা কি, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সব বিলের জন্য নিয়ম কিন্তু এক নয়। এখানেই আসছে মানি বিল আর অর্ডিনারি বিলের গল্প। এই কথাটা প্রথমবার শুনলে একটু কনফিউজিং লাগতে পারে, তাই না? সব মানি বিলই ফিনান্সিয়াল বিল, কিন্তু সব ফিনান্সিয়াল বিল মানি বিল নয়। ব্যাপারটা অনেকটা এরকম যে সব আপেলই তো ফল, কিন্তু সব ফল তো আর আপেল নয়। ঠিক তেমনি মানি বিল হলো ফিনান্সিয়াল বিলের একটা খুব স্পেসিফিক ক্যাটেগরি, যেটা সংবিধানের ১১০ নম্বর ধারার বিষয়গুলোর সাথেই শুধু যুক্ত। এই পার্থক্যগুলো কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট। দেখুন, একটা সাধারণ বিল যে কোনো হাউসে আনা যায়, রাজ্যসভা সেটাকে আটকাতে পারে, বদলাতেও পারে, কিন্তু মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা একেবারে সীমিত। এর কারণটা কি বলুন তো? কারণটা হলো টাকা পয়সার ব্যাপারটা সরাসরি জনগণের ভোটে জেতা প্রতিনিধিদের হাতে, মানে লোকসভার হাতেই থাকা উচিত। তাই রাজ্যসভা এটাকে রিজেক্ট করতে পারে না, শুধু ১৪ দিনের মধ্যে কিছু সাজেশন দিয়ে ফেরত পাঠাতে পারে। এই যে ১৪ দিন, এই সংখ্যাটা একদম মাথায় গেঁথে নিন। পরীক্ষার জন্য এটা সুপার ইম্পর্ট্যান্ট, কারণ এই ১৪ দিনের মধ্যে রাজ্যসভা যদি বিলটা ফেরত না দেয়, ধরে নেওয়া হয় ওটা পাশ হয়ে গেছে, মানে রাজ্যসভার আর কিচ্ছু করার থাকে না। তো এতক্ষণ তো আমরা বিলের প্রকারভেদ বুঝলাম, এবার চলুন আসল জার্নিটা দেখি। একটা বিলকে ঠিক কোন কোন ধাপ পেরিয়ে কোন কোন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে আইনে পরিণত হতে হয়। শুরুটা হয় ফার্স্ট রিডিং দিয়ে, মানে জাস্ট বিলটা হাউসে পেশ করা হলো। এরপর সেকেন্ড রিডিংয়ে হয় আসল আলোচনা, এর নীতিগুলো নিয়ে ডিবেট। এরপর আসে সবচেয়ে ক্রুশিয়াল স্টেজ, কমিটি স্টেজ। সেখান থেকে ফাইনাল শেপ নিয়ে ফিরে আসার পর হয় থার্ড রিডিং, মানে ফাইনাল ভোটিং। একটা হাউসে পাস হলে সেম প্রসেসটা রিপিট হয় অন্য হাউসে, আর সবশেষে ফাইলটা যায় রাষ্ট্রপতির টেবিলে। এই যে কমিটি স্টেজ, এটাই কিন্তু বিলের পোস্টমর্টেম। এখানে সাংসদদের একটা ছোট গ্রুপ বিলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কমা একদম গোয়েন্দার মতো করে খুঁটিয়ে দেখেন। বিলের টেকনিক্যাল দিকগুলো এখানেই ঠিকঠাক করা হয়। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, তাই না? ধরুন একটা সাধারণ বিল লোকসভায় পাশ হলো, কিন্তু রাজ্যসভা মানল না, তখন কি হবে? বিলটা কি ওখানেই শেষ? না, আমাদের সংবিধানে এরও একটা সমাধান আছে। তখন রাষ্ট্রপতি দুই হাউসের একটা জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন ডাকেন। আর যেহেতু লোকসভার মেম্বার সংখ্যা অনেক বেশি, প্রায় ডবল, তাই ভোটাভুটিতে স্বাভাবিকভাবেই লোকসভার কথাই থেকে যায়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, মানি বিলের ক্ষেত্রে এই জয়েন্ট সেশনের কোনো অপশনই নেই। সংসদের দুটো হাউস, এতগুলো ধাপ সব পার করে বিলটা যখন ফিনিশিং লাইনে পৌঁছায়, তখন তার সামনে থাকে শেষ হার্ডল, আর সেটা হলো রাষ্ট্রপতির চূড়ান্ত সিদ্ধান্ত। এই পর্যায়ে এসে রাষ্ট্রপতির কাছে মূলত ৩টি অপশন থাকে। ১, তিনি সই করে দিলেন, আর বিলটার সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল। ২, তিনি সই করলেন না, মানে সম্মতি আটকে রাখলেন, তাহলে বিলটার জার্নি ওখানেই শেষ। আর ৩, তিনি বিলটাকে আবার আলোচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। আর এখানে আবার আসছে সেই মানি বিলের স্পেশাল কেসটা, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি কিন্তু একটা মানি বিলকে আলোচনার জন্য ফেরত পাঠাতে পারেন না। তার কাছে দুটোই অপশন, হয় হ্যাঁ নয়তো না, সম্মতি দেবেন অথবা আটকে রাখবেন। তাহলে পুরো জার্নিটা আমরা দেখলাম।
একটা বিলের আইন হয়ে ওঠার রাস্তাটা কতটা লম্বা আর জটিল, কিন্তু এই পুরো সিস্টেমটা দেখে শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, আইন তৈরির আসল ক্ষমতাটা তাহলে কার হাতে? লোকসভার সংখ্যার জোরে, নাকি যে সরকার ক্ষমতায় আছে তার হাতে, নাকি রাষ্ট্রপতির ওই সই করা বা না করার ক্ষমতার মধ্যে? উত্তরটা কিন্তু এত সহজ নয়, ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?